লিভ টুগেদার থাকলেও প্রত্যেকের মনেই একটা সুপ্ত স্বাদ থাকে, সেটা হলো সংসার করার। সংসারের অর্থ হচ্ছে বিয়ে করে সংসারে একটা সুন্দর রাজকন্যা আসবে, তাকে নিয়ে সুন্দর সংসার বাঁধবে। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। অনিমেষ আর নন্দিনী একই অফিসে তারা চাকরি করে। তাদের বসার জায়গাটাও কিন্তু মুখোমুখি টেবিলে। প্রতিদিন কাজের পরে তারা একসাথে বাড়ি ফেরে। তারা থাকতো বাইরে এক হোস্টেলে। নন্দিনীর ছিল আলাদা হোস্টেল আর অনিমেষের ছিল আলাদা হোস্টেল, কিন্তু সব সময় তারা একসাথে থাকতো। কেউ কখনো কাউকে কোনো রকম বিয়ের প্রস্তাব তারা দিতে পারেনি, যার ফলে নন্দিনীর মনেও একটা অস্বস্তি ভাব, আবার অনিমেষের মনেও একটা অস্বস্তি ভাব। কারণ তাদের গল্প করতে করতে একসাথে থাকতে থাকতে কিন্তু তাদের একটা মনের ভালোবাসা তৈরি হয়, অথচ কেউ কাউকে বলতে পারে না। টিফিন পিরিয়ডে যখন চায়ের ছেলেটা শিবু এসে চা দিয়ে যায়, সেও কিন্তু তাদের সাথে খুব ইয়ার্কি মারে, কারণ সে এক নাগারে কাজ করতে করতে তাদের খুব প্রিয় বন্ধুর মতো হয়ে গেছিল। সেও ইয়ার্কি মেরে বলতো, কি অনিমেষদা, বিয়ে টিয়ে কবে করছেন, কবে আমরা ভোজ খাবো? অনিমেষ এই কথা শুনে চুপ করে যায়। ওদিকে নন্দিনীও কিন্তু তখন মুখটা বেশ থমথমা হয়ে যায়, কারণ কেউ কাউকে বলতে পারছে না বিয়ের কথা। একদিন নন্দিনী হঠাৎ করে অনিমেষকে প্রস্তাব দেয়, আচ্ছা অনিমেষ, দেখ আমাদের সাথে এত ভালো একটা সম্পর্ক, এমন বন্ধুত্ব হয়েছে জানিস তো, তোকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না। এই কথা শুনে অনিমেষও কিন্তু একটু হকচকিয়ে যায়। সেও বলল, এক্স্যাক্টলি ঠিক বলেছিস, আমিও কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু কি করি? তখন নন্দিনী বলল, দেখ আমাদের পারিবারিক অবস্থা যা, আমার পারিবারিক অবস্থা, আমার ঘটনা শুনলে কিন্তু তোর মা আমাকে কিছুতেই মেনে নেবে না, কারণ আমার বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে গেছে। ছোটোর থেকে দেখতাম বাবা মায়ের ভীষণ ঝগড়া ঝাঁটি, যার ফলে আমার যখন অল্প বয়স তখনই বাবা কিন্তু মাকে ছেড়ে চলে যায়। মা তখন কিভাবে আমাকে আস্তে আস্তে মানুষ করে তারপরে আমাকে হোস্টেলে, সেই যে ছোটোর থেকে আমি আছি আজও আমি হোস্টেলে, এখন আমি চাকরি করছি দেখ তাও আমি হোস্টেলে। আমার ফ্যামিলি হিস্ট্রি শুনলে কোনো ছেলের বাড়ির থেকে কিন্তু আমাকে বিয়ে করবে না, তাই বলছি চল আমরা লিভ টুগেদার থাকি, এটা করলে কিন্তু মন্দ হয় না। এই কথা শুনে অনিমেষ বলল, ঠিক আছে চল তাই হবে। একদিন হঠাৎ করে তারা ঠিক করলো যে তারা হোস্টেল ছেড়ে তারা একটা বাড়ি ভাড়া করবে, সেখানে তারা দুজনে মিলে একসাথে থাকবে। তো যা কথা তাই হলো, একদিন বাড়ি ভাড়া করে তারা নতুন বাড়িতে এসে উঠল। সেখানে তারা প্রায় 2-3 বছর ধরে লিভ টুগেদার তারা থাকে। এদিকে অনিমেষের বাড়ির থেকে ফোন আসে। তার মা কিন্তু বলে, অনিমেষ তোর কিন্তু এবার বিয়ে করা উচিত, একা একা থাকিস, তুই কিন্তু এবার বিয়ে কর। তখন অনিমেষ একদিন বলেই ফেললো তার মাকে যে, মা আমি একা থাকি না, আমার সাথে নন্দিনী থাকে। তখন অনিমেষের মা এই ফোন পেয়ে কিন্তু অবাক হয়ে গেল। সে বলল যে, নন্দিনী আবার কে? তখন অনিমেষ বলল যে, না না সেরকম কিছু না, আসলে আমরা বিয়ে করিনি, আমরা লিভ টুগেদার থাকি। এ কথা শুনে অনিমেষের মা একটু হতভম্ব হয়ে গেল। সে তার বাবাকে ডেকে বলল যে, দেখো ছেলের অবস্থা, তারা বিয়ে করছে না অথচ এইভাবে থাকে, এটা আমাদের সমাজ কখনো মেনে নেবে না। আমাদের একটা মাত্র ছেলে, কত শখ করেছিলাম তাকে মহা ধুমধাম করে বিয়ে দেব, ঘরে একটা লক্ষ্মী সুন্দর বউ আসবে, তা না সে ওইভাবে থাকে। তখন তার বাবা বলল, এখনকার তো এটাই নিয়ম, তুমি জানো না, এই নিয়মই চলছে এখন, যা হয় চোখে দেখো কানে শোনো আর সব মেনে নাও। কিন্তু অনিমেষের মা এই কথা মানার মানুষ নয়। তিনি কিন্তু প্রায় অনিমেষকে ফোন করতেন। তিনি বলতেন যে, না না আমি তোদের এই সম্পর্ক কখনোই মানতে চাইবো না, আমি কিন্তু তোর মেয়ে দেখা শুরু করি। এই কথা শুনে অনিমেষ নন্দিনীকে বলে যে, নন্দিনী দেখ আম্মা একটু এখন কিন্তু বারে বারে আমাকে এই কথা বলছে, কী করি বলতো? তখন নন্দিনী বলল যে, কে আর করবি, যা বিয়ের জন্যে বেশি তোর তারা, বিয়ে করে নে। তখন অনিমেষ বলল, না সেটা তো সম্ভব না, তুই একদিন চল মাকে তোকে দেখাই। তখন নন্দিনী বলল যে, তোর মাথা খারাপ, ওই শাড়ি টাড়ি পরে একদম চুড়ি টুড়ি পরে সেজে গুজে টিপটাপ হয়ে তোর মার সামনে গিয়ে দাঁড়াবো? জানিসই তো আমি ছোটোর থেকে একটু ডান পিটে,
আমারও সে শাড়িটারই ভাল লাগে না, আমি প্যান্ট শার্টে খুব ইজি থাকি। এই কথা শুনে অনিমেষ বলল, না না, তুই একটা দিন চল, আমি তোকে যে শাড়িটা দিয়েছিলাম সেই শাড়িটা পরে চল, জাস্ট তোকে একটু দেখাই। কিন্তু নন্দিনী কিছুতেই রাজি হলো না। এরকম প্রায় কয়েক মাস আরও চলতে লাগলো। বাড়ির থেকে অনিমেষের চাপ আসতে লাগলো। তখন অনিমেষ একদিন তাকে বলেই ফেললো, দেখ নন্দিনী, আমার মা কিন্তু মেয়ে ঠিক করে ফেলেছে, আমার কিন্তু সামনে মাসে আমার আশীর্বাদ হবে, আমি কিন্তু চলে যাব। তুই এখন দেখ কী করবি, এখনও সময় আছে, তুই যদি রাজি থাকিস তাহলে আমি তোকে বিয়ে করতে পারি। নন্দিনী কিছুতেই রাজি হলো না। তারপরে নন্দিনী আস্তে আস্তে অনিমেষের কাছে গিয়ে তাকে বলল যে ব্যাপারটা একটু চিন্তা ভাবনা কর, এইভাবে কি কোনো সময় হয়? কারণ আমার যা পরিবার, আমাকে কেউ মেনে নেবে না, আমি এরকমই থাকতে ভালোবাসি। আর যদি তুই বিয়ে করিস তো আমার তো কিছু করার নেই, নাহলে আবার কাউকে জুটিয়ে নেব। কিন্তু অনিমেষ তার কথায় কোনো গুরুত্ব দিল না, সে একটু গম্ভীরই থাকলো। সারা রাত গম্ভীর থেকে ভোরবেলা যখন ঘুম ভাঙলো তখন নন্দিতা দেখে অনিমেষ তার পাশে নেই, অথচ তার বালিশের তলায় একটা চিরকুটে লেখা আছে যে, দেখ তুই তো রাজি হলি না, আমি চলে যাচ্ছি বাড়িতে, আমার আশীর্বাদ আছে, আমি চললাম, দেখ তুই কি করবি, বিয়ের সময় নিমন্ত্রণ করব, তুই কিন্তু অবশ্যই আমার বিয়েতে আসবি। এই কথা শুনেও নন্দিনী ঘুম থেকে উঠে হাও হাও করে কান্না, কারণ সে তো জানে অনিমেষকে ছাড়া সে বাঁচতে পারবে না। সে ভাবছে অনিমেষ কী করে এটা করতে পারলো, এতদিন থাকার পরে সে কিভাবে বিয়েতে রাজি হলো। এমন সময় দরজা নক হলো, দরজা খুলে দেখলো রেবা দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাদের খুব প্রিয় এক বান্ধবী। রেবা এসে বলল, কিরে কাঁদছিস কেন? তখন নন্দিনী সমস্ত কথা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো এবং চিঠিটা ওর হাতে তুলে দিল। তখন রেবা বলল, ঠিকই তো করেছ অনিমেষ, তুই যখন এইভাবে থাকবি তার মা তো মানবে না, তাহলে কী করবি অনিমেষ? ও তো মার কথা ফেলতে পারবে না, ওকে তো বিয়ে করতেই হবে। বরং তুই এক কাজ কর, চল, যদি কালকেই ওদের আশীর্বাদ হয় তাহলে তুই চল, তোকে নিয়ে যাই, তুই গিয়ে সমস্ত ঘটনা বলবি। কিন্তু নন্দিনী কিছুতেই রাজি হলো না, তার তো মান সম্মানের ব্যাপার। রেবাও শুনল না, সে প্রায় একভাবে জোর জবরদস্তি করে নন্দিনীকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে দেখে যে অনিমেষ একটা খাটের কোণায় চুপচাপ বসে আছে, মুখটা গম্ভীর করে। কিন্তু তার মা বাবা প্রত্যেকেই মুচকি মুচকি হাসছে। দরজা খুলেই দেখে দুজন মেয়ে তাদের বাড়িতে ঢুকছে। ঢোকার সাথে সাথেই কিন্তু নন্দিনী তার মাকে ঠকাস করে একটা প্রণাম করল। তখন অনিমেষের মা নন্দিনীকে বলল, বেশ তো বৌমা, এসো ঘরে আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। এই কথা শুনে নন্দিনী যেন আকাশ থেকে পড়ল। তখন অনিমেষ এক গাল হাসি এসে নন্দিনীকে জড়িয়ে ধরে বলে, ধুর বোকা মেয়ে, তোকে ছাড়া কি আমি বাঁচতে পারবো? এই দেখ না, মা একটা ফাঁদ পেতেছে, আর আমাদের এই ঘটনা না রেবা সমস্ত জানে, যার জন্যে কাল রাতে তোর সাথে ওরকম অভিনয় করে আমি চুপ করে লুকিয়ে চলে এসেছি। আর রেবারও জানা ছিল, রেবাও এসে তোকে নিয়ে গেল। যাই হোক, তখন তাদের আশীর্বাদ হলো এবং পরের মাসে তাদের বিয়ের ডেট ঠিক হলো। তাই তো লিভ টুগেদার থাকলে কিন্তু প্রত্যেকের মনে একটা স্বপ্ন জাগে। অনিমেষও বলছিল যে, দেখ এভাবে না থেকে আমরা একটা সংসার করি, আমাদের একটা ফুটফুটে সুন্দর রাজকন্যা আসুক। অনিমেষের সেই স্বপ্ন কিন্তু সেদিন পূরণ হলো। তাহলে আজকের থেকে কিন্তু যারাই এরকমভাবে থাকুক, প্রত্যেকে, এটা কিন্তু একটা জীবন না, প্রত্যেকে এক সময় জীবন সঙ্গিনী খুঁজে নিতে হয়। লিভ টুগেদার থাকলে সেটা কখনোই ভালো জিনিস নয়। হয়তোবা তাদের মনের খোরাক হয়, কিন্তু সংসার বলে কিছু হয় না। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দিবে। তাহলে আজকে আমি আসি, টাটা।